আচ্ছা বলেন আগে ফ্রেগমেন্ট কে কি ইউজ করছেন আগে? একজন শুধু? বাকিরা কোনো ফ্রেগমেন্ট ইউজ করেন নাই? করছেন নাকি কোনটা? যেটা আছে ড্রয়ারটা? অ্যাপ্লিকেশন ড্রয়ার ওটাতে ফ্রেগমেন্ট কমিউনিকেশন গুলো করে দিয়েছি। তো ফ্রেগমেন্ট শব্দটা যদি আমরা অ্যান্ড্রয়েডের কনসেপ্ট থেকে চিন্তা না করে নর্মাল কনসেপ্ট থেকে চিন্তা করি তাহলে ওটার মানে কি দাঁড়ায়? ফ্রেগমেন্ট মানে কি আলাদা আলাদা অংশ? ফ্রেগমেন্ট মানে খণ্ডাংশ, যে কোনো একটা কিছুর সাব পার্ট আর কি। ওটাই বুঝাতে চাইছে শব্দ চয়ন ভোকাবুলারি কিন্তু অনেক কিছু মেইন করে, কারণ যদি এদের সাথে ইন্টারাক্ট করতেছেন রং ভোকাবুলারি আপনার মিনিং আর দিকে চলে যেতে হয়। আচ্ছা সমস্যা নেই, কথা হলো ফ্র্যাগমেন্ট কনসেপ্টটা কখন আসছে, মানে ফ্র্যাগমেন্ট ওয়ার্ডটা কখন আসছে এই অ্যান্ড্রয়েডের মধ্যে, কার জানা আছে? হচ্ছে হ্যাঁ ট্যাবের জন্য। হ্যাঁ ট্যাবের জন্য আসছে। কবে কবে কখন রিলিজ? কয়েক বছর আগে তো অবশ্যই অনেক দিন আগের কথা, এটা তো ওয়ান্স আপন আ টাইম। মানে কোন অ্যান্ড্রয়েডের ভার্সন থেকে আসছে এটা থেকে হ্যাঁ হবে কি সেটা? খুব সম্ভবত আইসক্রিমের পর থেকে। অ্যান্ড্রয়েড ভার্সন 3 এর পর থেকে ফ্র্যাগমেন্টটা আসছে, 3 এর আগে ফ্র্যাগমেন্ট ছিল না। এর নাম কি ছিল? হ্যাঁ? জিঞ্জারব্রেডের পরে জিঞ্জারব্রেডের পরে জেলিবিন জেলিবিন জিঞ্জারব্রেডের পরে জেলিবিন আসছে না? না তারপরে আইসক্রিম স্যান্ডউইচ আসলো। জিঞ্জারব্রেডের পরে আইসক্রিম স্যান্ডউইচ নাকি জিঞ্জারব্রেডের পরে জেলিবিন? জিঞ্জারব্রেডের হ্যাঁ, sorry। মাঝখানেও একটা আছে। আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, তারপরে কিটক্যাট, তারপরে ললিপপ, তারপরে ললিপপ, মার্শমেলো, সামনে নুগেট। এন্ড হ্যাঁ না নুগেট নাম তো ঠিক হয়ে গেছে না? হ্যাঁ নোকে ওই তো মানে ওইটা পুরোটা লেখা না কি অ্যান্ড্রয়েড অ্যাপ লেখা। নাম তো ফিক্স হয়ে গেছে, গুগল তো ঘোষণা দিছে যে অ্যান্ড্রয়েড নুগেট নাম রাখবে আর কি। পরেরটা আমরা ক্যাম্পেইন করে ওইটাই কাঁচাগোল্লা। এরপরে এন এর পরে কি আসে? ও আসবে আর কি। ও দিয়ে আপনি কি কাজগুলো দিবেন? ও দিয়ে তো বাংলাদেশে কোনো মিষ্টির নাম আছে? নাই তো। লেটারের সিকোয়েন্স কি মেইনটেইন করে নাকি? হ্যাঁ জানেন না, এই থেকে শুরু হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই জেড এর পরে কি হবে? কি জেড আসলে তারপরে জেড এর পরে বাংলা বর্ণমালা থেকে শুরু করব সরি। তাহলে তো 39 হবে ভাই ভার্সন ওই যে ওইটাই। জেড এর পরে জেড 1.1 1.01 এরকম চলতে থাকবে, সমস্যা কি? জেড থাকবে। বাংলা চলে আসতে পারে যদি সুন্দর অথবা জায়গায় অন্য- কেস চেঞ্জ করতে পারে, প্রথমে ধর বড় দেওয়ার প্রতি শুরু হচ্ছে, তারপর জোড়া দেওয়ার করে আবার চলে যাবে। মেহনত মানে সিইও যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে বাংলা বড় মানুষ আসে হ্যাঁ বাংলা বর্ণমালার সম্ভাবনা আছে। অ্যান্ড্রয়েড সিইটি ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান কোন জিনিসটা ঢুকতে পারছে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি বলেন না। অ্যান্ড দিয়ে তো সব মানুষ ইন্ডিয়ান যেতে এবার নাড়ু নাম হওয়ার চান্স আছে, কই কখনো হয়নি, কারণ এইসব জিনিসে ওরা কম্প্রোমাইজ করে না কখনো কার সাথে, সিইও যেই থাকুক, সিইওর উপরে তো সব ডিসিশন থাকে এই না। লাগবে না, একটা গ্লোবালি একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে তো। না আর কয়জন খাইছে বোমা সারা। না তারপরে বলতে বললাম মাসপেলে বলেন মাশরুম না খেলেও যেহেতু পশ্চিমা বিশ্বে ওদের লাস্ট মার্কেট, ওরা ওইটা চিন্তা করে দেয় আর কি। ওই ওই দেশে তো সবাই জানে মাশরুম কি জিনিস, আমরা না এখানে মাশরুম খাই না। আমার পরেই জানলাম এই সাধারণত যে খাবারগুলো দেয় সবগুলো যে ডেজার্ট টাইপের মিষ্টি জাতীয় খাবারই আছে। হ্যাঁ ডেজার্ট টাইপের জিনিস। হয়তো এটার পিছনে লজিক আছে, আপনি নেটে সার্চ দিলে কিন্তু পাবেন অ্যান্ড্রয়েডের সবগুলোর নাম মিষ্টি দিয়ে কেন শুরু হয়, আছে কইছে না। নাগেট জানতাম যে কিন্তু নাগেট তো আর নুগেট না। নুগেট নুগেট NOUGET, ওই চিকেন নাগেট যেটা ওটা না। ওইটা জানতাম নুগেট বলতে ওই ইয়াটা বুঝেছি আপনার ওই ইয়া নসিলে খান না, চকলেটের যে ব্রেডের সাথে মিশিয়ে খায় ওই ধরনের ইয়াটারে নুগেট থাকে। ওই দেশে তো শুধু চকলেট খায় আর নর্মালি খায় নর্মালটা খায়। বাংলাদেশে যেরকম চকলেট আর ওটা মিক্স এরকম করে তো খায় না। আর বাংলাদেশে সব কিছু জিনিসই আপনি ভেজা পাবেন, অরিজিনাল বাংলাদেশি কোম্পানিরাই প্রোডাক্ট বানানোর সময় দুই ধরনের প্রোডাক্ট বানায়, একটা হলো এক্সপোর্টেড প্রোডাক্ট, একটা হলো আপনার খাওয়ানোর জন্য যে প্রোডাক্ট বানায়। আর বাইরের কান্ট্রিতে তো ভাই ওইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা চলে না। যেমন ফ্রুটো হচ্ছে যে যেটা এক্সপোর্ট হয় এটাতে লেখা থাকে কন্টেন্টস অনলি 20% জুস। আমাদের কাছে অ্যাডভার্টাইজ করে কি 100% একদম
গাছ থেকে আম চিপা দিয়ে দিয়ে দিতেছে এই জন্য ইয়া পেপারে কয়েকদিন আগে ধরা গেল না সেজান পচা আম দিয়ে বানাইতেছে আর্টিকেল তো দিছে পচা আম দিল তা আম তো দে পচা আমে আমার সাথে আর কত কিছু জানি আম তো স্যার পচলো রং হ্যাঁ আপনি একটু সাপোর্ট এতটা না দিলেও যদি রং না দিলে এবারে আম দেখে হ্যালো। কালার নিয়ে আসবে আমরা ভেজাল খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে ভালো জিনিস দিলে আরো বেশি হবে এটা সত্য মানে ফরমালিন প্রুফ এখন ফরমালিন না দিলে খারাপ লাগে ফরমালিন খাওয়া ফরমালিন নাই একদিন পিওর খাবার খাইলে দিছে আচ্ছা তো অ্যান্ড্রয়েড ভার্সন 3 এর পরে আপনার ইয়াটা ওই ফ্রেগমেন্টের কনসেপ্টটা আসে আর কি কারণ অ্যান্ড্রয়েড যখন তৈরি হয়েছে তখন স্ক্রিনের এই সাইজের ডাইভার্সিটিটা এতটা ছিল না অল্প কয়েকটা কোম্পানি মোবাইল বানাতো নির্দিষ্ট কিছু সাইজে তো আস্তে আস্তে যখন ডিভাইস বড় হতে শুরু করছে এক এক কোম্পানি তার ইচ্ছা মতো মোবাইল বানাতেছে কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ নেই তো ট্যাবের ক্ষেত্রে আপনি এই জিনিসটা খেয়াল করবেন নর্মাল মোবাইলের জন্য যে ডিজাইন করেন ট্যাবের মধ্যে গেলে কিন্তু ওই জিনিসটা অনেক ছোট হয়ে যায় বা প্রচুর স্পেস আমার খালি থাকে ওই স্পেস যাতে নষ্ট না হয় ওই ধরনের প্রবলেম সলভ করার জন্য ফ্রেগমেন্টের কনসেপ্টটা আসছে যাতে আপনি একই স্ক্রিনের মধ্যে মাল্টিপল কন্ট্রোল বা মাল্টিপল লেআউট ইউজ করতে পারেন এখন আমরা যদি ফ্রেগমেন্টের সাথে অ্যাক্টিভিটির তুলনা করি তাহলে যে জিনিসটা দেখবো অ্যাক্টিভিটি ফ্রেগমেন্ট ছাড়া চলতে পারে আপনার অ্যাক্টিভিটিতে ফ্রেগমেন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই ফ্রেগমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু একটা ফ্রেগমেন্ট কখনোই কোনো অ্যাক্টিভিটি ছাড়া চলতে পারবে না ফ্রেগমেন্ট যদি আপনি ইউজ করেন তার একটা প্যারেন্ট অ্যাক্টিভিটি থাকতেই হবে আর ফ্রেগমেন্ট টু ফ্রেগমেন্ট আমরা তো ডাটা পাস করার সময় কি করছি এক অ্যাক্টিভিটি থেকে এক অ্যাক্টিভিটি কিন্তু ডাটা পাস করা যায় ফ্রেগমেন্টে এই জিনিসটা পারবেন না আপনি ফ্রেগমেন্ট টু ফ্রেগমেন্ট কখনো ডাটা পাস হয় না ফ্রেগমেন্ট থেকে যদি আপনার আর ফ্রেগমেন্টে ডাটা পাঠাতে হয় অ্যাক্টিভিটি থ্রুতে পাঠাতে হবে মানে ফ্রেগমেন্ট থেকে আপনি প্রথমে অ্যাক্টিভিটির কাছে ডাটা পাঠাবেন অ্যাক্টিভিটি তারপরে এটা ফ্রেগমেন্টের কাছে ডাটা পাঠাবেন মানে সরাসরি এক ফ্রেগমেন্ট আর ফ্রেগমেন্টের সাথে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারবে না যদিও দুইটার ফ্রেগমেন্টের প্যারেন্ট অ্যাক্টিভিটি সেম হইল তাও পসিবল না ফ্রেগমেন্ট টু ফ্রেগমেন্ট কমিউনিকেশন মানে যে কোনো প্রকার কমিউনিকেশন করতে হলে অ্যাক্টিভিটি থ্রুতে কমিউনিকেশনটা করতে হয় কারণ আমার ফ্রেগমেন্ট চেঞ্জ হলেও অ্যাক্টিভিটি তো ফিক্স থাকে ফ্রেগমেন্টের কনসেপ্টের ক্ষেত্রে তো ফ্রেগমেন্ট জিনিসটা আসে তখন সেই সব ক্ষেত্রে এখন আমরা যদি দেখি বর্তমান যে সকল অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি যে কোন কোন জায়গায় ফ্রেগমেন্ট ইউজ করা হয় আমার কথা হলো যে কোনো একটা অ্যান্ড্রয়েডের কনসেপ্ট আপনি চাইলে তো যে কোনো জিনিস ইউজ করতে পারেন কিন্তু কথা হলো সব জায়গায় তো সব কিছু ইউজ করা ঠিক না আপনি যে ইউজ করতেছেন আসলে ওই জায়গায় ওই জিনিসটা দরকার নাকি আপনার তারপরে এটা ইউজ করতে হবে যখন আপনার ফ্রেগমেন্ট ইউজ না করে চলতেছে না শুধুমাত্র তখনই ফ্রেগমেন্টের কাছে যাওয়াটা উচিত কারণ ফ্রেগমেন্ট হ্যান্ডেল করাটা অনেক কষ্ট কারণ ফ্রেগমেন্টের নর্মাল অ্যাক্টিভিটিতে যেভাবে ফ্রিলি আপনি অনেক কাজ করতে পারতেছেন ফ্রেগমেন্টের কিছু ঝামেলা আছে যদিও আমাদের অনেক কাজ স্মুথ করে দিতেছে প্রচুর সুবিধা দিতেছে তাও সব কিছু তো শুধু সুবিধা দিয়ে থাকে না কিছু ল্যাকিংস থাকে তো ফ্রেগমেন্টেরও কিছু আছে আর কি যেমন এই যে কমিউনিকেশনের ব্যাপারটা এক ফ্রেগমেন্ট থেকে এক ফ্রেগমেন্টের কমিউনিকেশন করা যাচ্ছে না এটা একটা লিমিটেশন তারপর আরও বিভিন্ন ধরনের কোড করার সময় দেখবেন যে কনটেক্সট নর্মাল আমরা কনটেক্সট কিভাবে আনি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট অথবা গেট বেস কনটেক্সট অথবা দিস কিন্তু ফ্রেগমেন্টে এর কোনোটাই সাপোর্ট করবে না আর ফ্রেগমেন্টের কনটেক্সট অলওয়েজ অ্যাক্টিভিটি হবে এবং ফ্রেগমেন্টের কনস্ট্যান্ট নিতে হয় গেট অ্যাক্টিভিটি দিয়ে তাহলে যে অ্যাক্টিভিটির আন্ডারে এই ফ্রেগমেন্টটা আছে সে ওই অ্যাক্টিভিটির কনটেক্সটটা রিটার্ন করে তারপর আপনি কনটেক্সট নিয়ে যে কাজ করেন সেই কাজ করতে হবে অথবা আমরা এখন ফ্রেগমেন্ট সচরাচর যে সকল জায়গায় কমন ইউজ হয় সেগুলো হলো কি যেমন নেভিগেশন ড্রয়ারের কথা উনি যে বললেন নেভিগেশন ড্রয়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি যে ড্রয়ার যখন আসে যেটাতে ক্লিক করি ওই ধরনের স্ক্রিনটা লোড হয় কিন্তু আমার অ্যাক্টিভিটি কিন্তু সেম থাকে কারণ ড্রয়ার সবার জন্য সেম এরকম আপনার কোনো লেআউটে যদি নির্দিষ্ট কোনো একটা অংশ সেম রেখে বাকি যে কোনো একটা পোর্শন আপনার চেঞ্জ করতে হয় তখন আপনার ফ্রেগমেন্টের কাছে যাইতে হবে নাহলে ফ্রেগমেন্টের কাছে যাওয়ার দরকার নেই যদি লেআউটের একটা জিনিস ফিক্স বাকি জিনিসটা চেঞ্জ হচ্ছে যদি আমি যেমন আমরা ট্যাব থাকে এই যে ট্যাবের কথা যেটা বললেন ট্যাবের ক্ষেত্রে কিন্তু ফ্রেগমেন্ট লাগে ফ্রেগমেন্ট ছাড়া আপনি ট্যাব ইউজ করতে পারবেন না ট্যাব দুইটা থাকে যেদের ট্যাব ক্লিক করতেছেন ওই ট্যাবের লেআউটটা নিচে চলে আসছে তো এটা ফ্রেগমেন্টের মাধ্যমে একবার এক ফ্রেগমেন্ট আর যখন ক্লিক করতেছেন আর ফ্রেগমেন্ট তারপর যে ভিউ পেজে যেটা আসে যে স্লাইড সোয়াইপ করে করে যে আমরা একটা উইন্ডোর পর একটা উইন্ডো আনি
ওটাও ফ্র্যাগমেন্ট দিয়ে আনতে হয়, ফ্র্যাগমেন্ট ছাড়া ওটা পসিবল না, কারণ অ্যাক্টিভিটি সেম আছে, সোয়াইপ করে করে আমরা শুধু ফ্র্যাগমেন্টগুলো চেঞ্জ করতেছি, একটা ফ্র্যাগমেন্টের পর আরেক ফ্র্যাগমেন্ট। ফেসবুকের ক্ষেত্রে এই যে হোম, তারপর নোটিফিকেশন, ফ্রেন্ড আইকন, এই যে জিনিসটা এটা আপনার প্রত্যেকটা ভিউ পেজারের উপরে যে আইকনটা আছে ওটাতে ক্লিক করলেও ফ্র্যাগমেন্ট চেঞ্জ হয়, আবার আপনি সোয়াইপ করে কিন্তু চেঞ্জ করতে পারছেন। ফেসবুকটা ইউজ করে আপনি দেখবেন দুইভাবে করা যায়, উপরে আইকনে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হইতেছে উইন্ডোটা, আবার সোয়াইপ করলেও তাও চেঞ্জ হয়। তো এরকম এই ধরনের কিছু সিচুয়েশনের ক্ষেত্রে যে উপরে জিনিসটা যে ফিক্স, তখনই আপনার ফ্র্যাগমেন্টের কাছে যাওয়াটা দরকার আর কি। আর যে কোনো সময় ইচ্ছা মতো ফ্র্যাগমেন্ট যদি ইউজ করে না লাগে না করাটা বেটার, কারণ কোড করার সময় দেখবেন অনেক ধরনের কমপ্লিসিটি তৈরি হয়। তা আমরা আজকে যে জিনিসটা দেখবো আর কি, একটা সিম্পল একটা ফিক্স অংশ রেখে একটা লেআউটের নিচের একটা সাব পোর্শনে কতগুলো ফ্র্যাগমেন্ট চেঞ্জ করে দেখবো যে কিভাবে চেঞ্জ করা যায়। স্যার হ্যাঁ। ফ্রেগমেন্ট কোনটা? হ্যাঁ অবশ্যই ফ্র্যাগমেন্ট, এটা ওই যে ভিউ পেজ আর দিয়ে করছে আর কি। নমস্কার, আপনারা সামনে এগুলো অনেক করবেন, কারণ আচ্ছা। তো প্রথমে আমরা আগে লেআউটটা তৈরি করি, ইনিশিয়াল যে লেআউটটা রাখবো। আপাতত আমরা প্রথমে একটা লিনিয়ার লেআউট নিয়ে তার মধ্যে 3টা বাটন এরকম পাশাপাশি রাখছি। তারপর এটার নিচে আমরা এখানে আগে ওরিয়েন্টেশন দিয়ে দিই প্রথমটা। আর আমরা যে জিনিসটা করলাম সেটা হলো 3টা বাটন আছে, 3টা বাটনের নিচে একটা খালি লেআউট, এখানে আপাতত কিছু নাই, এবং এই জায়গায় আমরা একটা পর একটা ফ্র্যাগমেন্ট রিপ্লেস করে এখানে বসা দেব বাটনের ক্লিকের মাধ্যমে। মানে অ্যাক্টিভিটি নর্মাল একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি যখন আমরা ইন্ডিয়া দিয়ে গেছি তখন আপনারা খেয়াল করে দেখবেন একটা কিন্তু স্ক্রিনটা কিছুটা জাম্প করে তারপরে কিন্তু যায়, স্ক্রিনটা অনেকটা ব্লিপ করে ওঠে হঠাৎ করে, এবং যে কেউ দেখলে বুঝতে পারবে যে চেঞ্জ হইতেছে। তো ফ্র্যাগমেন্টের ট্রানজিশনটা এত স্মুথ হয় আপনার টের পাবেন না আপনি কখন ফ্র্যাগমেন্টটা একটার পর একটা চলে আসছে, মানে খুব স্মুথলি চলে আসে, মানে স্ক্রিন কাঁপাকাঁপির কোনো ইয়া নেই। না, ফ্র্যাগমেন্টের কনসেপ্টটাই এরকম। ইন্টেন্টের ক্ষেত্রে তো ইন্টেন্ট একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি কীভাবে আসে ওটা প্রথমে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে হয় বা স্টপে চলে যায়, তারপরে একটা অ্যাক্টিভিটি অন ক্লিক থেকে আবার শুরু করে অন রিজিউমে আসে, তারপরে আমরা ওই অ্যাক্টিভিটিটা দেখি।
তো এরকম যে একটা অ্যাক্টিভিটি ব্যাকগ্রাউন্ডে যাইতেছে আর একটা আসতেছে, তো এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে এটার জন্য অনেক সময় লাগে। কিন্তু ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেরও কিন্তু একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে, কিন্তু এই লাইফ সাইকেল ইভেন্টগুলা এতটা সময় নেয় না অ্যাক্টিভিটির মতো, খুব তাড়াতাড়ি জিনিসটা ট্রানজিশন হয়ে যায়। স্যার এখানে আমরা যে লিনিয়ার লেআউটটা নিলাম এটা উইথ 9 দিলাম আর এটা ওয়েট দিছি আর কি, মানে ওরে আমরা বেশি জায়গায় দিছি, এর জায়গা কম দিলাম আর কিছু না। ওটা কি 1 ওটার 1 দিছি আর কি, অল্প, কারণ 3টা বাটন পাশাপাশি আর এত জায়গার দরকার নেই তো আমার। আচ্ছা, তো ইনিশিয়ালি প্রথমে আমরা ধরেন যে ফ্র্যাগমেন্টটা এখানে লোড করব, বাটন ক্লিকে তো আমরা চেঞ্জ করব, ঠিক আছে, কিন্তু আপাতত তো এই জায়গাটা খালি, এই জায়গাতে একটা কিছু নিয়ে আসতে হবে, ওটার জন্য আরেকটা ফ্র্যাগমেন্ট থাকবে প্রথমে। আর ওই ফ্র্যাগমেন্টটা যে আসছে এটার জন্য এখানে শুধু নর্মালি বেসিক শুধু এখন একটা টেক্সট ভিউ দিয়ে দেখবো, তাহলে এটা বুঝতে হবে যে এটা লোড হলো এই ইয়ার মধ্যে। এটা টেক্সট ভিউ দিয়ে দিই শুধু আপাতত। আচ্ছা, এই টেক্সটটা এখন মাঝখানে নিয়ে আসতে হলে কি লিখতে হবে? লেআউট গ্রেভিটি স্যার শুধু গ্রেভিটি শুধু গ্র্যাভিটি না লেফট গ্র্যাভিটি, কোনটা বলেন? গ্রেভিটি দিলে তো আর দুইটা লিখে দেখেন। হ্যাঁ, না দুইটা লিখবো না, যেকোনো একটা বলেন আপনি। লেআউট গ্রেভিটি আসবে আনকনফিগ আচ্ছা, লেআউট গ্র্যাভিটি কজন হাত তুলেন? স্যার লেআউট গ্রেভিটি লিখলে আসবে, লেআউট গ্রেভিটি লিখলে উপরে আসবে। হ্যাঁ, লেফট গ্র্যাভিটি লিখলে আসবে না, কারণ এটা তো ম্যাচ প্যারেন্ট, ও তো পুরো জায়গাটা এমনিই দখল করে রাখছে। তো লেআউট গ্র্যাভিটি মানে কি, ওটার মধ্যে যদি 2-3টা কম্পোনেন্ট থাকতো তাহলে সে মাঝখানে আসতো। লেআউট রিলেটেড কোনো কিছু হলে তো আমি মানে প্যারেন্ট লেআউটই ডিক্লেয়ার করে দিতাম, আর এটা তো টেক্সট ভিউ আর গ্র্যাভিটি সেট করতেছি, এই জন্য আমার তো এখানে গ্র্যাভিটি দিতে হবে, সেটাই তো। কারণ এখানে তো 2-3টা টেক্সট ভিউ নাই। বা এটা যদি র্যাপ কন্টেন্ট থাকতো তাহলে এক কথা ছিল, র্যাপ কন্টেন্ট থাকলে তখন লেফট গ্র্যাভিটি দিলে সে সেন্টারে আসতো। কিন্তু এটা যেহেতু ম্যাচ প্যারেন্ট, পুরো স্ক্রিনটা এখন ওই টেক্সট ভিউ জায়গা, তো টেক্সট ভিউ পুরোটা জায়গার মধ্যে টেক্সট যে লেখাটা আছে এটা যদি আমি মাঝখানে চাই তাহলে তো শুধু গ্র্যাভিটিটাই লিখতে হবে। গ্র্যাভিটি লেফট গ্র্যাভিটি মিলে ফেলেন না, এটা দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, পরবর্তী ডিজাইন করার সময় দেখবেন ঝামেলা পড়ে যাবে। দুইটা ট্রাই করে দেখেন। না এখন তো অল্প কম্পোনেন্টের জন্য হয়তো না হয় বুঝতেছে, কিন্তু বড় কম্পোনেন্ট যখন বেশি চলে আসবে তখন ঝামেলা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আপনার অনেকগুলা উপরেও এফেক্ট পড়ে। লেআউট গ্র্যাভিটি দিলে তো আপনার ধরেন শুধুমাত্র ওইটার ক্ষেত্রে জিনিসটা হইতেছে, ওটা প্যারেন্টের সাপেক্ষে, আর গ্র্যাভিটি দিলে শুধুমাত্র তার চাইল্ডগুলো সে করতেছে। তো একটা মধ্যে হঠাৎ করে যদি গ্র্যাভিটি দিয়ে দেন, ভিতরে যতগুলো চাইল্ড থাকবে সবগুলোর উপরে ওই গ্র্যাভিটির প্রপার্টিসটা এফেক্ট হয়ে যাবে। স্যার আমি শুধু মানে মাঝখানে নেব কিন্তু নিচে আনবো না তো। হ্যাঁ, মানে এখানে যাইতেছেন জি স্যার। সেন্টার হরিজন্টাল আর কি, গ্র্যাভিটি তো অনেকগুলো আছে না, এটা হলো একদম সেন্টার, সেন্টার হরিজন্টাল আছে, সেন্টার ভার্টিক্যাল আছে, আপনার যেটা যে জায়গায় বসানো দরকার আপনি যে গ্র্যাভিটি প্রপার্টি সিলেক্ট করবেন। তিনটেই center। এটা হলো পাশাপাশি উপর নিচে সব দিক দিয়ে সেন্টার আর কি। আচ্ছা, তো বাকি বাটনগুলোর জন্য আমরা আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট ডিজাইন করি। তো এটার ক্ষেত্রেও সেম রাখতেছি, শুধু
আপাতত লেআউটের জন্য যা বেশি একদম সর্বনিম্ন যা কোড লেখার দরকার ছিল ওগুলো লেখা আছে। কারণ আমরা অ্যাক্টিভিটি নিয়ে এখনো আপাতত চিন্তা করবো না। আমার প্রথমে ফ্র্যাগমেন্টের যে ক্লাসগুলো আছে, তো ক্লাসগুলো আগে আমরা রেডি করে নিব আর কি। তো সবার আগে যেটা রেডি করবো এটা হলো ইনিশিয়ালি যে ফ্র্যাগমেন্টটা আসবে। প্রথমে তো বাটন ক্লিক করলে তো আমরা ফ্র্যাগমেন্ট চেঞ্জ করবোই। বাটন ক্লিক না করলেও এখানে নিচে যে লেআউটটা আছে ওটা খালি, তো ওখানে তো আরেকটা ফ্র্যাগমেন্ট নিয়ে আসতে হবে। তো ওটার জন্য যে লেআউটটা তৈরি করছি আমরা, তো ওটা হোল্ড করার জন্য একটা ফ্র্যাগমেন্ট তৈরি করবো। স্যার ওইটা ফ্র্যাগমেন্ট না দিলে কি কোনো কিছু আসবে না? আমি অ্যাক্টিভিটিতে কিছু দিতে পারবো না? দিতে পারবেন, দিলে তো সমস্যা নেই। তাহলে আমরা আনার জন্যই তো ফ্র্যাগমেন্ট ইউজ করতেছি, যাতে আমরা ওই জায়গায় সরাই আরেকটা জিনিস নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি ওখানে কোনো কিছু লিখি, আমার লিখতে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো নর্মাল একটা ক্লাসকে আপনি ফ্র্যাগমেন্ট কিভাবে বানাবেন? ফ্র্যাগমেন্ট এক্সটেন্ড করতে হবে। আচ্ছা, এক্সটেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখবেন এখানে ফ্র্যাগমেন্ট দুই ধরনের আছে। একটা হলো শুধু অ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্র্যাগমেন্ট, আর একটা হলো ভার্সন 4। তো আপনি যেটাই ইম্পোর্ট করেন পুরো কোড জুড়ে কিন্তু সেম করতে হবে। মানে আপনি ধরেন কোনো একটা ফ্র্যাগমেন্ট করছেন ফ্র্যাগমেন্ট অ্যাপ দিয়ে, আরেকটা করছেন ভার্সন 4। তো প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট ক্লাস যদি একটা অ্যাক্টিভিটির আন্ডারে হয়, তাহলে ফ্র্যাগমেন্ট রিলেটেড যে মেথডগুলো আছে ওগুলো ম্যাচ করবে না। তখন আপনি ওই ট্রানজেকশন বলেন বা রিপ্লেস বলেন ওগুলো করতে পারবেন না, তখন এরর দেখাবে। সবগুলো সেম টাইপের হইতে হয়। কোনটা ভালো স্যার? কথা হলে এই ভার্সন 4 আপনি তখনই ইউজ করবেন যদি এই পুরান ভার্সনগুলোতে আপনার সাপোর্ট দেওয়ার দরকার হয়। যেমন আমরা তো জানি যে 3-এর আগে তো ফ্র্যাগমেন্ট ছিল না। তো ওই ধরনের কোনো ডিভাইসে যদি আপনার ফ্র্যাগমেন্ট রিলেটেড অ্যাপগুলো ইনস্টল করে, তাহলে তো ফ্র্যাগমেন্টের সংজ্ঞা ওর এসডিকেতে নাই, সে তো আর এটা করতে পারবে না। এই জন্য সাপোর্ট লাইব্রেরি ইউজ করে ওর জন্য সাপোর্ট দেওয়া হয়। কিন্তু নর্মালি আজকে বাজারে অ্যাভেলেবল সর্বনিম্ন কোনটা আছে? ভার্সন তো দরকার নেই স্যার, কারণ ওটা জাদু করে পাঠাতে হবে। বাজারে এখন তাছাড়া এখন জেলিবিনো তো হচ্ছে পাওয়া যে যায় না মানে। মিনিমাম এসডিকে রিকোয়ারমেন্টই থাকে হচ্ছে যে জেলিবিনের উপরে। তো সাপোর্ট দিয়ে কি করবে? হ্যাঁ, পারলাম। তিন থাকলে তো এমনি ইনস্টল করতে পারবে। আচ্ছা, কম্পিউটার পারলাম। তো আমাদের তো ক্লাসটা ফ্র্যাগমেন্ট হয়েছে। এখন এই ক্লাসটা লোড হওয়ার সময় আমার যে লেআউট একটা চলে আসবে, তো ওটার জন্য আমার একটা মেথড ওভাররাইড করে ওটাতে লিখতে হবে। আমরা অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোন মেথডের মধ্যে লিখছি? কনক্রিট তো এখানে অনক্রিয়েটের মতো একটা মেথড আছে, নামটা কাছাকাছি কিন্তু কিছুটা ভিন্ন আর কি। এটা হলো অনক্রিয়েট ভিউ। অনক্রিয়েট ভিউর মধ্যে আপনার এখানে কোন লেআউটটা ইনফ্লেট করে আসবে এটা বলে দিতে হবে। তো এখানে দেখবেন প্যারামিটার হিসেবে কি আছে, ইনফ্লেটার অলরেডি দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা এখন কেউ একজন বলেন আমি এখানে ইনফ্লেটার ডট ইনফ্লেট কেন করলাম এই ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে? আচ্ছা, কারণ একটা জিনিস দেখেন, এই ফ্র্যাগমেন্টটা তো আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে দেখাবো। তো ওই অ্যাক্টিভিটির লেআউট তো একটাই আছে, মেইন লেআউট যেটা বলি। তো ওই লেআউটের ডিজাইনে কিন্তু এই ডিজাইনটা নাই। তার ওখানে যদি আমার আরেকটা ফ্র্যাগমেন্ট বা কোনো একটা খণ্ড নিয়ে এসে বসাইতে হয়, তাহলে তো তার ইনফ্লেট করে নিয়ে আসতে হবে। এই যে অনক্রিয়েট ভিউর প্যারামিটার হিসেবেই তো আছে এখানে। সিস্টেম পাস করবে, আর এটা তার মেথডটা তার আমি লিখে নেই। ফ্র্যাগমেন্ট ক্লাসের মধ্যে লেখা আছে। ফ্র্যাগমেন্ট কনসেপ্টটা এরকম যে আপনি যেহেতু কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে তো ফ্র্যাগমেন্ট থাকবে, ওই অ্যাক্টিভিটি থেকে মূলত ওই ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনফ্লেট করে ওই লেআউট যেটা আছে মানে অ্যাক্টিভিটির জন্য ওখানে যে পজিশনটা আপনি দেখাই দিবেন যে আমার এই অ্যাক্টিভিটির এই স্ক্রিনের এই পোর্শনে আমি একটা ফ্র্যাগমেন্ট লোড করতে চাই, তাহলে সে ওইখানে এই যে লেআউটটা এখানে দেখাই দিবেন ওটা সে ইনফ্লেট করে নিয়ে আসবে আর কি। তো এখানে ইনফ্লেটের ক্ষেত্রে প্রথম প্যারামিটার থাকবে হলো এটার জন্য যে লেআউটটা আমি ইউজ করব ওই লেআউটটা, সরি লেআউট ডট স্টার্ট ফ্র্যাগমেন্ট। পরবর্তী প্যারামিটার কন্টেনার এটা হলো ফলস। আপাতত যেহেতু আমি বান্ডেলে কোনো ইনফরমেশন পাঠাতেছি না এই জন্য। আচ্ছা সবাই একটু বলেন আমার বান্ডেলের মধ্যে অনক্রিয়েটের মধ্যে বান্ডেলটা কেন থাকে, কারো জানা আছে? বান্ডেল কি দরকার আমার? কোনো অ্যাপের কারেন্ট স্টেটটা সেভ করার জন্য। হ্যাঁ, লেআউটটা যখন ল্যান্ডস্কেপ হয়ে যাবে লেআউটটা হলো লেআউট তো যে কোনো সময় আমার ভিউ স্টেট চেঞ্জ হতে পারে। ল্যান্ডস্কেপ হোক পোর্ট্রেট হোক, ধরেন আগে ল্যান্ডস্কেপ ছিল এখন পোর্ট্রেট হচ্ছে, বা আগে পোর্ট্রেট ছিল এখন ল্যান্ডস্কেপ হচ্ছে, আমার তো ভিউ স্টেটটা চেঞ্জ হয়ে গেছে। তো নর্মাল আপনি যে কোনো একটা মোবাইলের ক্ষেত্রে যদি কোনো হঠাৎ করে এরকম ওরিয়েন্টেশন চেঞ্জ করেন, দেখবেন অ্যাক্টিভিটিটা ওই ইন্টেন্ট থেকে ইন্টেন্টে গেলে যেরকম জাম্প করে পুরো জিনিসটা একবার ক্লোজ হয়ে আবার নতুন করে অ্যাক্টিভিটিটা কিন্তু চালু হয়, অনেকটা জাম্প করে কিন্তু অ্যাক্টিভিটিটা আসে।
তো ধরেন আগে যে ওরিয়েন্টেশনে ছিল আপনি একটা ফর্ম লিখছেন, ফর্ম ফিল আপ করার জন্য আমি জিনিসটা লিখলাম, তো হঠাৎ করে কোনো কারণে রোটেশন হতেই পারে। তো আমি পর্যন্ত যে ফর্মে যা ডাটা লিখছি যদি ওটা আমি কোথাও সেভ করে না রাখি, তো রোটেশন করলে তো সে ভিউটা না জেনারেট করলো, তো আমার ইনফরমেশনগুলো তো গায়েব হয়ে যাবে। তো ইউজার তো আর নতুন করে আবার সেই ইনফরমেশন দিবে না, একবার অলরেডি সে সাবমিট করছে ইনফরমেশনগুলো, শুধু সাবমিট বাটন প্রেস দেওয়া বাকি ছিল। তো এই জন্যই ইনফরমেশনগুলো ভিউয়ের কোনো একটা বান্ডেলের মধ্যে সেভ করে রাখতে হয়, যাতে কোনো কারণে যদি আপনার ভিউ স্টেটটা চেঞ্জ হয় তাহলে ওই বান্ডেল থেকে ইনফরমেশনটা নিয়ে ভিউয়ের কাছে পাঠা যাওয়ার যে আমি আগে ইনফরমেশনগুলো দিয়েছিলাম, আর নাহলে তো আমার ডাটা হারা যাবে। এই জন্যই বান্ডেলটা রাখা যায় আর কি আমার ফির ভিউয়ের সাথে, কারণ এই যে ভিউ স্টেট যে কোনো সময় চেঞ্জ হতে পারে যে কোনো কারণে, ইনফরমেশনগুলো সেভ করে রাখার জন্য এই বান্ডেলটা দরকার। নর্মালি ইন্ডিয়ান থেকে আরেক অ্যাক্টিভিটি ইন্ডিয়ান দিয়ে আরেক অ্যাক্টিভিটিতে ভ্যালু পাঠানোর সময় কিন্তু অনেকে বান্ডেল ইউজ করছেন না, তো বান্ডেলের মধ্যে আমরা ডাটা কিভাবে পাঠাই মনে আছে কারা? বান্ডেল দিয়ে কিভাবে ডাটা পাঠায়, ভ্যালুটা ওখানে রাখা হয় কিভাবে? আচ্ছা ইন্টেন্ট দিয়ে কিভাবে ভ্যালু পাঠায় এটা বলেন। ফুটেজটা এটা তো মেথডের নাম, ভিতরে জিনিসটা কি থাকে, কি ভ্যালু পেয়ার আকারে, বান্ডেলের মধ্যে তো সেম কি ভ্যালু পেয়ার আকারে রাখা হয়, একটা কি এর আন্ডারে একটা নির্দিষ্ট ভ্যালু। এখন কথা হলো আপনি বান্ডেলে ওই কি এর আন্ডারে যদি আপনি নতুন একটা ভ্যালু পাঠান, যেহেতু আমার ভিউ সবসময় নতুন ফর্ম নতুন ইউজার ডাটা দিবে, আমার তো ডাটা এক একবার এক এক ডাটা আসবে, কিন্তু কি যদি সেম থাকে ওই কি এর আন্ডারে তো দুইটা ভ্যালু হবে না কখনো, কারণ আমরা শেপ ডিফারেন্স কি জানি একটা কি এট এ টাইম একটা ভ্যালু হোল্ড করতে পারে। তো ওই কি এর আন্ডারে আপনার শুধু আগের যে ভ্যালুটা ছিল ওটা রিপ্লেস হয়ে নতুন যে ভ্যালুটা আছে ওটা বসে যাবে। তো বান্ডেল বলেন ইন্টেন্ট বলেন সবগুলোতেই তো ভ্যালু পাস করে কিভাবে, কি ভ্যালু পেয়ার আকারে, কারণ অ্যান্ড্রয়েডে অনেকগুলোতেই কিন্তু কি ভ্যালু ইউজ করায়, বান্ডেলে ইউজ করায়, ইন্টেন্ট দিয়ে ভ্যালু পাস, তারপর শেয়ার প্রেফারেন্স, আর কি কি? হ্যাঁ বুঝলেন, শেয়ার প্রেফারেন্স তো বলছি, আর কি কি বলেন, মানে কি ভ্যালু পেয়ার আর কোন কোন জায়গায় ইউজ করছেন? স্ট্রিং ডট এক্সএমএল কি ভ্যালু পেয়ার ইউজ করা হয়, কারণ স্ট্রিং ডট এক্সএমএল আমরা কি রাখি ডাটা, প্রত্যেক একটা কি এর আন্ডারে একটা ভ্যালু। তারপরে ভ্যালু ডট এক্সএমএল যতগুলো আলাদা এক্সএমএল আছে মানে লেআউটটা ছাড়া সবগুলোতেই কি ভ্যালু পেয়ার আকারে ভ্যালুগুলো রাখা হয় ম্যানিফেস্ট ছাড়া। ভ্যালুসে ধরেন স্টাইল কালারেও, তারপর ডাইমেনশনও, স্ট্রিং স্টাইল সবগুলোতেই কি ভ্যালু পেয়ার আকারে ডাটাগুলো রাখে। মানে অ্যান্ড্রয়েডের মধ্যে এই জিনিসটা খুব বেশি ইউজ করা হয় কনসেপ্টটা। তো আমরা এখানে করলাম কি ইনফ্লেট, হ্যাঁ আমরা যদি মানে কি ভ্যালু আকারে রাখতে চাই তাহলে ধরুন সে দুটো টেক্সট বক্সে সে লিখতেছে, হ্যাঁ লিখার পরে তখন ওই সময় কি আমরা না লেখার সময় আমরা ডাটা নিয়ে বান্ডেলে পাঠিয়ে দিব, কিন্তু বান্ডেল থেকে রিসিভ করব না, আমার চেক করতে হবে যে ভিউ স্টেট চেঞ্জ হয়েছে নাকি হয় না। যদি চেঞ্জ না হয় তাহলে তো শুধুমাত্র আমার বান্ডেল থেকে ভ্যালু নিয়ে আসার জন্য যে মেথড অপারেশন ওটা এক্সিকিউট করার তো দরকার নেই, কারণ আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যে কিছুই করেন একটা মেমোরি নষ্ট হয়, একটা র্যামের কিছুর প্রেশার পড়ে, তো আমার যদি ওই ইভেন্টটা ট্রিগার হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই তো আমি বান্ডেল থেকে ডাটাটা নেব, বান্ডেলে রাখলাম ঠিক আছে সেফটির জন্য রাখে দিছি, তো বান্ডেল থেকে আনবো না আর কি। যখনই আমার ভিউ স্টেট বা ওই ইভেন্টটা ট্রিগার হইতেছে তখনই আমি বান্ডেল থেকে ডাটা আনতেছি, না হলে আনার দরকার নেই, কারণ আমি যেহেতু জানি ইউজার সেম স্টেটে আছে তো আমার বান্ডেল থেকে ডাটা আনা না আনা একই কথা, কারণ ডাটা তো অলরেডি ভিউতে আসেই, তো ওই জন্য সিচুয়েশন যদি না হয় তাহলে তার দরকার নেই। তো এখন আমরা প্রথমে যে ইনিশিয়াল যেটা আসবে ফ্র্যাগমেন্ট ওটার জন্য করছি, আর বাকিগুলোর ক্ষেত্রেও ফ্র্যাগমেন্টের ক্লাসটা একই রকম করব, কিন্তু আপনারা করার সময় ওই জিনিসটা খেয়াল রাখবেন আর কি, এই যে ইম্পোর্ট লাইব্রেরি যেটা আমরা করছি যাতে সবসময় একই থাকে। ধরেন আপনি কোনোখানে যদি অ্যাপ ফ্র্যাগমেন্টের জায়গায় ভার্সন 4 অ্যাপ ফ্র্যাগমেন্ট নিয়ে আসেন তাহলে কিন্তু ওই ফ্র্যাগমেন্টের মধ্যে ট্রানজেকশন বা ফ্র্যাগমেন্টের যে মেকানিজমগুলো আছে ওগুলো সে সাপোর্ট করবে না। একটা অ্যাক্টিভিটির আন্ডারে যে ফ্র্যাগমেন্টগুলো থাকবে সবগুলো একই ইম্পোর্ট লাইব্রেরি ইউজ করতে হবে, যদি দুইটা আলাদা আলাদা অ্যাক্টিভিটির আন্ডার হয় তাহলে সমস্যা নেই। আচ্ছা বাকি ফ্র্যাগমেন্ট যেগুলো আছে সেগুলো তৈরি করি, কপি করে তো বেশ করবো, আবার টাইপ করবো নাকি পুরোটা, ক্লাসের নামটা তো অন্তত লিখতে হবে, পেস্ট করার সময় নাম এডিট করে দিই।
আর এখানে না লেভেল কেন এটা আগে আসতো না, এখন ইদানিং আসে। এটা অ্যানোটেশন দিয়ে আছে আর কি, নাল বলে একটা মিনিং তো আছে যেখানে কি লেখা আছে। ও স্পেসিফাই কোনো অ্যাট্রিবিউট নেই। নালেবল মানে কি, এটা নাল হইতে পারে। আচ্ছা কি বলছিলাম? এক্সটেন্ডের পর থেকে হ্যাঁ কি কি বুঝলেন? এক্সটেন্ডের পর থেকে যেমন এখান থেকে শুরু করা শুরু করলে আর এক্সটেন্ড দেওয়া লাগতো না। আলটিমেটলি তখন দিলে হচ্ছে কি আমার ইম্পোর্টটা তো করতে হয়েছে একই কথা। এখন এটা এক্সটেন্ড করলে আমার ইম্পোর্ট করতে দিতেছে না, অটো ইম্পোর্ট হয়ে যেতেছে সিলেক্ট করার সময়। ক্লাস ধরে কপি করে পেস্ট করে দেওয়ার সময় শুধু রিনেম করে দিলে পরে ভিতরে একটা নামটা চেঞ্জ করে। আচ্ছা আপনারা করার সময় আপনারা করেন শর্টকাট, সমস্যা নেই, ইচ্ছা মতো যত শর্টকাট করা যায়। আর তো বাকি নাই, মানে 3টা ফ্রেগমেন্টই করা হয়েছে, এটা লেআউটটা তো করিনি। আমাদের কপি করার সময় আরো ইজি হবে, আপনি যেটা সে দেয়া দিবেন ওটা রান করে দিলে তার লাভটা কি হলো বলেন? কোডটা যদি রান করেন তাহলে আপনি আর কি করতেছেন? কারণ একটা জিনিস কপি পেস্ট করাটা কোনো ইস্যু না, কপি পেস্ট করতে পারেন ডেভেলপমেন্টের সময়। কিন্তু ধরেন কপি পেস্ট করতে হলে হয় কি যে প্রতিবার একটা লাইন লেখার পর ডট দিলে যে অনেকগুলো মেথড আসে, যে কোনটার পর কোন জিনিসটা আসতে পারে বা এই সিচুয়েশনে কি দিলে আপনার সাপোর্ট করবে, ওই জিনিসটা নলেজটা তখন আর গ্রো করে না। কারণ ডেভেলপমেন্ট যখন করতেছেন কপি পেস্ট আলটিমেটলি কোনো না কোনো সময় করতেই হবে, কারণ সব কিছু তো সবার পক্ষে জানা সম্ভব না। নেটের হেল্প নিতে হয়, নেটের থেকে কপি করতে হয়, কিন্তু কপি যদি কখনো করতে হয় আপনি লাইন বাই লাইন দেখে দেখে নিজে টাইপ করে অন্তত করেন, তাও কিন্তু আপনার মাসল মেমোরিও গ্রো করে, আর প্রত্যেকটা লাইন লেখার পর আপনি কোন জিনিসটা আসতেছে সিকোয়েন্সগুলো ঠিক মতো বুঝতে পারতেছেন। প্রথমে একটা অ্যাপ বানাইতে হবে, পরে ওই রিলেটেড কোনো অ্যাপ থাকলে আগেরটা কাস্টমার করে টাকা ছেড়ে দেওয়া। আর আপনার যদি অতিরিক্ত তাড়াহুড়ো থাকে তাহলে তো করতে হবে যে আমার 1 ঘন্টার মধ্যে একটা অ্যাপ ডেলিভারি দেওয়ার দরকার, শুরু করবো 1 ঘন্টার মধ্যে এক শেষ। তা আপনি আরেকটা অ্যাপ অলরেডি করা আছে, কিছু নামটাম চেঞ্জ করে স্ক্রিন কয়েকটা বাদ দিয়ে বাস অ্যাপ হয়ে গেছে। ইউজার নিয়ে আর তোমার দেখবো যে আমার মতো না, নর্মালি বিভিন্ন কোম্পানিগুলো করে কি, ধরেন আপনি ধরেন প্লে স্টোরের জন্য যদি অ্যাপ না বানান, ধরেন আপনার একটা ক্লায়েন্টের জন্য আপনি একটা অ্যাপ বানিয়েছেন, শুধু ওই ক্লায়েন্টই ইউজ করবে। তো একবার যখন বানিয়েছেন সোর্স কোড দিয়ে দিয়েছেন, ঠিক আছে, তার মানে এই না তো আপনার কাছে যে সোর্স কোডটা নাই, তো ওই অ্যাপের যদি অন্য কোনো কাস্টমার আসে সেম কোড চেঞ্জ করে আলাদা রাখবেন। বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওই জিনিসটা হয়, ডেস্কটপ সলিউশন বলেন ওয়েবসাইট বলেন, তো একই জিনিস মাল্টিপল টাইম সেল হয়। একবার আপনি একজনের কাছে ধরেন প্রথমবার যারা সেল করছেন তারা ধরেন বড় অ্যাপ্লিকেশন যদি 1 কোটি দিয়ে সেল করলেন, তারপরে যারা করতেছেন এটা ধরেন 50 লাখ দিয়ে করতেছি, সমস্যা হতে পারে। কারণ প্রথম কাস্টমারটা ধরাটা এলো বেশি কষ্ট, কারণ ও রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আপনি বানাইছেন, এরপরে যখন আপনার সফটওয়্যার একবার রেডি হয়ে গেছে, তো ওটার জন্য শুধু মডিফিকেশনটার জন্য টাইম লাগে, ডেভেলপমেন্ট টাইম নিতে তেমন একটা যায় না, কারণ এটা তো এস্টাবলিশ মডিউল তৈরি হয়ে যায়, সব কিছু ওকে, আপনার শুধু কাস্টমার চাহিদা হয়েছে কিছু মডিউল এদিক ওদিক করে বাস ধরা দেন শেষ। ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলো কি সব তো এরকমভাবে বানানো, তা আপনাকে মনে হয় প্রত্যেকটা ব্যাংকের জন্য আলাদা আলাদা একদম স্ক্র্যাচ থেকে শুরু করে, বাস্তবে তো রিয়েলিস্টিক্যালি এটা পসিবল না, প্রচুর সময় চলে যাবে। কারণ একটা জিনিসের প্রতি একবার যেহেতু আমি একটা জিনিস বানাইছি, আমি বারবার ওটার মধ্যে টাইম কেন নষ্ট করবো? এখন কি দেখতে হবে? আচ্ছা কনটেক্সট থেকে বাইরে চলে গেছে। এই জন্য জান আমি এখন ট্র্যাক হারাচ্ছি কোন জায়গায় ছিলাম। আচ্ছা এখন মেইন অ্যাক্টিভিটির মধ্যে বাটন ক্লিকে তো আমরা ফ্রেগমেন্ট চেঞ্জ করবো, ঠিক আছে, কিন্তু বাটন ক্লিক ছাড়া ওই ইনিশিয়াল যে ফ্রেগমেন্টটা আসবে আপাতত প্রথমে ওই কাজটা আমরা করি আর কি। তো ফ্রেগমেন্ট নিয়ে আপনার যে কোনো ট্রানজেকশন করতে হলে একটা ক্লাসের হেল্প লাগবে, সেটা হলো ফ্রেগমেন্ট ম্যানেজার। ফ্রেগমেন্ট ম্যানেজার ছাড়া কিছু করতে পারবেন না। তো ফ্রেগমেন্ট ম্যানেজার নিয়ে এসেছেন, ঠিক আছে, তো একটা ফ্রেগমেন্ট থেকে যে একটা ফ্রেগমেন্ট আসবে যাবে বা যা কিছু হবে ওটার জন্য ফ্রেগমেন্ট ট্রানজেকশন লাগবে।
ট্রানজিশন তো ফ্র্যাগমেন্ট ট্রানজিশন কার ট্রানজিশন করবে? ম্যানেজার যারা তৈরি করছে তার ট্রানজিশন। স্যার ফ্র্যাগমেন্ট ম্যানেজারের কাজটা কি স্যার? ফ্র্যাগমেন্ট রিলেটেড যত প্রকার কাজ সব ফ্র্যাগমেন্ট ম্যানেজার হ্যান্ডেল করে অ্যাক্টিভিটি সাইড থেকে আর কি। মানে অ্যাক্টিভিটি সাইড থেকে যদি আপনি ফ্র্যাগমেন্ট নিয়ে কোনো কাজ করতে চান তখন আপনার ফ্র্যাগমেন্ট ম্যানেজার লাগবেই। ফ্র্যাগমেন্ট ম্যানেজার ছাড়া ফ্র্যাগমেন্ট নিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো এখন আমরা চাইতেছি কি ওই ইনিশিয়াল যে খালি যে লেআউটটা আছে ওই লেআউটে ওই স্টার্ট ফ্র্যাগমেন্টের লেআউটটা চলে আসবে। তো এটার জন্য আগে স্টার্ট ফ্র্যাগমেন্টের একটা অবজেক্ট তৈরি করতে হবে আমার। তারপরে ফ্র্যাগমেন্ট ট্রানজিশনে ওটা অ্যাড করে দেব। তো অ্যাডের ক্ষেত্রে আমি দুইটা প্যারামিটার এখানে পাস করবো, একটা হলো লেআউট আইডি। তো ফ্র্যাগমেন্টে এসে যেই লেআউটে বসবে, তো আমার লেআউট যেটা ছিল ওটার আইডি কি ছিল? মাই ফ্র্যাগমেন্ট, তারপরে এই রেফারেন্স যেটা আমরা দিছি। ট্রানজিশনে এখানে এখন হইতেছি এটা যদি রান হয় তো এই লেআউটের অংশে ফ্র্যাগমেন্ট এসে বসে যাবে। তো নর্মালি শেয়ার প্রেমিসের ক্ষেত্রে শেয়ার প্রেমিস রিলেটেড যত কাজ আছে ওগুলো করার পর আপনারা কি করেন? এটার ক্ষেত্রেও কমেন্ট করতে হবে। লেআউটটা কিন্তু চলে আসছে এখন এই ওই খালি লেআউটের জায়গায় স্টার্ট ফ্র্যাগমেন্টের যে লেআউটটা ছিল। তো এখন আমাদের বাকি যে কাজটা হচ্ছে যে বাটন যে তিনটা বসে তিনটা বাটন 3 ক্লিকে 3টা ফ্র্যাগমেন্ট লোড করতে হবে। তো মেইন লেআউটে তো আমরা যেহেতু 3টা বাটন কিন্তু ক্লিকে একই কাজ করব, মানে একই জায়গায় তো আমি ফ্র্যাগমেন্টগুলো খালি চেঞ্জ করতেছি, শুধু আমার চেঞ্জ হবে কি কখন কোন ফ্র্যাগমেন্টটা লোড হবে। তো এই জন্য আমরা সহজ করার জন্য কাজটা করবো কি প্রত্যেকটা বাটনের মধ্যে অনক্লিক, তো আগে আপনার ইউজ করছেন XML অনক্লিক, তো একই অনক্লিক মেথড দুই জায়গায় লিখে আসবো, মানে সবগুলাতে। মানে তাইলে কি হবে প্রত্যেকটা বাটন ক্লিক করলে একই অনক্লিক মেথড আসবে, কারণ কাজ তো আমরা একটাই করবো, শুধু কোন ফ্র্যাগমেন্টটা লোড হবে ওই জায়গাটা চেঞ্জ, কিন্তু বাকি সব মেকানিজম কিন্তু সেম। তো এখানে রেফারেন্স হিসেবে আগে টেম্পোরারি একটা ফ্র্যাগমেন্ট এখানে রেখে দিব, যাতে যে ফ্র্যাগমেন্টটা চেঞ্জ হয় এখানে বুঝতে পারে প্রতিবার বাটন ক্লিকে এটা এই রেফারেন্সের ভ্যালুটা চেঞ্জ হবে শুধু। মানে আমরা রেফারেন্স তৈরি করলাম, শুধু অবজেক্ট তৈরি করি নাই। আচ্ছা, তো এখন আমার বাটন প্রত্যেকটা ক্লিকে আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট কিন্তু লোড হতে হবে। এখন 3টা বাটনের ক্লিকেই কিন্তু অন ক্লিক মেথড কল হইতেছে একটা, তখন আমি ডিটারমাইন কিভাবে করব কখন কোন বাটনে ক্লিক করছি? ভিউয়ের কাছ থেকে আইডি যদি খুঁজি তাহলে যেহেতু আইডি ইউনিক, আইডি দিয়ে কিন্তু প্রত্যেকটা বাটন ডিটারমাইন করা যায় যে কোন বাটন আছে। এই ফাংশনগুলো তৈরি করা হয়েছে এটা তো অবজেক্ট তৈরি হচ্ছে ফাংশন না।
এখন কি হবে মানে তিনটা বাটনের কোনটাতে যদি ক্লিক না করি তাহলে ডিফল্ট যেটা ছিল স্টার্ট ফ্র্যাগমেন্ট ওটাই থাকবে। ইনিশিয়ালি লুট হয়ে এমনিতেও থাকবে। হ্যাঁ কিন্তু বাটন ক্লিক করে তো চেঞ্জ হয়ে যাইতেছে। কিন্তু ভাই আমি যে মানে ওই বাটন ক্লিক করব, তিনটা বাটনে যদি ক্লিক না করি তাহলে ওই যে স্টার্ট ফ্র্যাগমেন্টে ফিরে আসার তার কোনো ইয়া নাই এখানে। ভালো কথা বলছো। আচ্ছা এটা না দিলেও চলে, মানে এই লাইনে কোনো তাহলে আসবে না আর। আচ্ছা তাহলে বাদ দিয়ে দিই, কি বলেন? বাটন মন দুইটা হয়ে গেছে। বুঝলি না? নিচেরটা বাটন ছিল, বাটন মন দুইটা হয়ে গেছে। এটাতে গেলে আমার ফ্র্যাগমেন্ট কোনটা লোড হবে এটা শুধু ঠিক করছি। তো আগেরটার মতো সেম জিনিস সেখানে নিয়ে আসতে হবে সব কিছু, খালি কিছু জিনিস চেঞ্জ হবে আমার। একটা মেথড কল করতে হবে। যেমন এটা দরকার নাই, এর জায়গায় রিপ্লেস ও এলসটা লিখতে হবে, তো এলস না লিখলে এটা পাইতেছে না। আচ্ছা আচ্ছা নাল দিয়ে দিই তাহলে দিয়েছে। আচ্ছা তাহলে রিপ্লেস করলাম। এরপরে আপনার ওই যে ট্রানজিশন যে হইতেছে, ট্রানজিশনের ক্ষেত্রে সিস্টেমের ডিফল্ট কিছু আপনার এফেক্ট আছে, এফেক্ট দেওয়া যায়। স্লাইডের সেট ট্রানজিশন টাইম দিতে হবে। না এফেক্টটা কি ক্লোজ ফেড ওপেন, মানে একটা ফ্রেম থেকে একটা ফ্রেম যে চেঞ্জ হবে বিভিন্ন রকমের এফেক্ট দেওয়া যায়। এখানে কি এফেক্টগুলো কাস্টমাইজ করা যায় কি? এই এফেক্টগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? এগুলো তো সিস্টেমের। আর আপনি যদি আলাদা কাস্টমাইজ করতে চান তাহলে ফ্র্যাগমেন্টের ওই লেআউটে আপনার ইয়া দিতে হবে আর কি জানি বলে অ্যানিমেশন প্রপার্টিসগুলো ইউজ করতে হবে। ওগুলো তো আবার ললিপপের পর থেকে আসছে, তো পুরান করে তো ওগুলো সাপোর্ট করবে না। মানে অ্যানিমেশন করে তখন আপনার এক ফ্রেগমেন্ট থেকে আর ফ্রেগমেন্ট চেঞ্জ করতে হবে আর কি। আরো বড় হয়ে করতে হবে। হ্যাঁ আরো বড় হয়ে করতে হবে। আপনার বড় হতে হবে না, বাজারে ডিভাইসগুলো বড় হতে হবে আর কি। কারণ এখনো তো বাজারে ধরেন অ্যাভেলেবল ললিপপ না, সবচেয়ে বেশি কিটক্যাট বেশি ইজার। কারণ আপনি টার্গেট ইজাররা যদি ইয়া না করতে পারেন তাহলে তো লাভ নেই। কারণ ওগুলো ধরেন কোড করবেন এবার তো লোয়ার ভার্সনে চলবে না। তো এটা দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, এখন আমার রান দেওয়ার পর দেখি আগে কাজ করে নাকি। আচ্ছা এখন আমি যদি ব্যাক বাটনটা প্রেস করি তাহলে কি হবে? স্টার্ট হ্যাঁ স্টার্ট না অ্যাক্টিভিটি যদি এরকম সব করে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? ওইটাই ক্লিক করতে হবে। ওটা তো আপনার ওই সব কোড তো ওইভাবে লিখতে হবে। সব তো নিজে নিজে হয় না, ওগুলো তো ভিউ পেজার ইউজ করতে হয়। তারপরে একটা ফ্র্যাগমেন্টের পরে একটা ফ্র্যাগমেন্ট ভিউ পেজার দিয়ে লোড করে সোয়াপের মেকানিজম তো ভিউ পেজারের মধ্যে দেওয়া। আপনি যে কোনো করতে হয় সব করলেই কাজ ওইরকম হবে না। কিন্তু আপনি যদি নর্মাল একটা এই ফ্র্যাগমেন্টের মধ্যে সোয়াইপ জেস্টারে ইউজ করেন, কোড দিয়ে তো করা যায় ভিউ পেজার ছাড়া, তখন আপনি ধরেন একটা ফ্র্যাগমেন্ট লোড করতে পারেন। এটা এক্সট্রা অনেক কোড লিখতে হবে আর কি। ভিউ পেজার ইউজ করলে ভিউ পেজারের মধ্যে ওই জিনিসগুলো লেখা আছে যে আপনি সোয়াইপ করে কি করবেন, মানে আপনার আলাদা এক্সট্রা মেথডগুলো লিখতে হলো না। কিন্তু আপনি নিজে যখন করতে যাবেন ওই ভিউ পেজারে যা আছে সব আপনার লিখে লিখে তারপরে করে তারপরে করতে হবে আর কি। আচ্ছা তো ফ্র্যাগমেন্টে ব্যাকওয়ার্ড প্রেস করলে কি হবে বলেন না কেউ? হ্যাঁ দেখি আমরা প্রেস করে না আপনি থেকে শুনে নেই আর কি। এক্সিট স্টপ কেন ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবে আর কি। কারণ এই অ্যাক্টিভিটির আগে তো আর কোনো অ্যাক্টিভিটি নাই। তো নর্মালি আমরা ফেসবুকের ক্ষেত্রে কি দেখি, একটা অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটি গেলে ব্যাক বাটন প্রেস করলে কিন্তু আগের স্ক্রিনগুলো আসে। তো ফ্র্যাগমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি আগের ফ্র্যাগমেন্ট যেগুলো এই পর্যন্ত চেঞ্জ হয়েছে ওগুলো আনতে পারেন। ওটার ক্ষেত্রে শুধু আপনার একটা এক্সট্রা লাইন লিখতে হবে। এই ট্রানজ্যাকশন যেগুলো হইতেছে ট্রানজ্যাকশনকে ব্যাক স্টেকে পাঠিয়ে দিতে হবে, এবং ব্যাক স্টেকে আপনি কোনো একটা স্ট্রিং কি এর আন্ডারে রাখতে পারেন। পরবর্তীতে ওই কি দিয়ে আপনি ধরেন ব্যাক স্টেক থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য লাগে আর কি। আপাতত আমরা ফাঁকা স্ট্রিং একটা দিয়ে দিই, তারপর রান করে দেখি যে এখন ব্যাক স্টেকের কি চেঞ্জটা হয়।
এই যে উল্টা সিকোয়েন্স এখন যাইতে থাকবে, মানে এই পর্যন্ত যতগুলো ফ্র্যাগমেন্ট আসছে স্টার্ট ফ্র্যাগমেন্টের আগে তো আর কিছু নাই মিনিমাইজ, মানে যেখান থেকে শুরু হয়েছে শুরু থেকে লাস্ট পর্যন্ত গেল এবং রিভার্স করে একদম প্রথম স্টেজে আসার পর তখন সে খুঁজছে যে অ্যাক্টিভিটির আগে কোনো অ্যাক্টিভিটি আছে নাকি, যদি থাকতো তাহলে ওই অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। এখন যেহেতু একটাই অ্যাক্টিভিটি আর কোনো অ্যাক্টিভিটি তো নাই, তো আগেরটাতে যাইতে পারে নাই, নিজে মিনিমাইজ হয়ে গেছে। এগুলো হলো একটা ফ্র্যাগমেন্ট ইউজ করার জন্য সবচেয়ে বেসিক সর্বনিম্ন কোড, এর নিচে নাই আর কি। ফ্র্যাগমেন্ট যদি কোথায় একদম মিনিমাম আপনার ম্যানেজার ইউজ করতে হবে আর ট্রানজেকশন ইউজ করতে হবে অ্যাক্টিভিটি থেকে যদি আপনি ফ্র্যাগমেন্টগুলো চেঞ্জ করতে যান। আর এখন কথা হলো আপনার ফ্র্যাগমেন্ট আপনি কখন ইউজ করবেন এটা বলেন, কোন স্টেজে গিয়ে আপনার ফ্র্যাগমেন্ট ইউজ করবেন। আর আপনার অ্যাপ্লিকেশনে তো অনেক ফিচার অ্যাড করবেন, অনেক ধরনের কাজই করা হবে, কিন্তু কখন আমার একটা ফ্র্যাগমেন্ট ইন্ট্রোডিউস করতে হবে কোন কাজের জন্য। মানে কমন কিছু প্রপার্টি থাকলো যেটাতে প্রত্যেকটা একই জিনিস শো করবে, নিচে একই ডিটেইলস দেখাবে। যেমন আপনি যতগুলো জায়গায় ফ্র্যাগমেন্ট আছে, যেমন ভিউ পেজের থেকে শুরু করে ড্রয়ার, সবগুলো ক্ষেত্রে দেখবেন কমন একটা জিনিস থাকে, মানে ভিউ এর মধ্যে একটা জিনিস ফিক্স, ওটা রেখে বাকি একটা অংশ আমি চেঞ্জ করতেছি। তো এরকম সিচুয়েশন যদি কখনো আসে তখনই ফ্র্যাগমেন্ট ইউজ করাটা বেটার, নাহলে শুধু শুধু ফ্র্যাগমেন্টের ঝামেলা নিয়ে লাভ নেই। কারণ ফ্র্যাগমেন্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন দেখবেন অনেক ধরনের এক্সট্রা কোড লিখতে হয়, অনেকভাবে হ্যান্ডেল করতে হয় জিনিসগুলো। মানে একই স্ক্রিনে রিলেটেড কাজগুলো যদি আমি করতে চাই তাহলে অ্যাক্টিভিটি না দিয়ে একই স্ক্রিনে বলতে একই স্ক্রিনে যেমন আমাদের এখানে কি ছিল, এই যে বাটন তিনটা ফিক্স, বাটন ক্লিকে আমরা অ্যাক্টিভিটি লোড করতেছি না, শুধু ফ্র্যাগমেন্টটা চেঞ্জ করতেছি। তো এরকম যদি আমার কোনো লেআউটের কোনো একটা নির্দিষ্ট অংশ থাকে ফিক্স, যেমন ভিউ পেজার বা সোয়াইপের কথা বললেন, সোয়াইপের মধ্যেও কিন্তু একটা জিনিস থাকে ফিক্স, যেমন ফেসবুকের ক্ষেত্রে উপরের অংশটা কিন্তু চেঞ্জ হয় না, সেমই থাকতেছে। আমি সোয়াইপ করি অথবা উপরে যে আইকনগুলো আছে আইকনগুলোতে ক্লিক করি, আমার শুধু নিচের ফ্র্যাগমেন্টটা সে চেঞ্জ করতেছে। তো এরকম যদি কোনো ফিক্স অংশ আপনার রাখতে হয়, কোনো নিচের একটা অংশ যদি চেঞ্জ করতে হয়, তখনই আপনি ফ্র্যাগমেন্টের কাছে যাবেন। সোয়াপ ভিউ আর ট্যাব দুটো একসাথে ইউজ করলে কি ভাই, যখন আমি ইউজার নেভিগেশন করে একপিস থেকে, তখন কি দুইটা মেথড এক্সিকিউট হয়? না, আপনি ধরেন দুইটা তো একটা ভিউ কনসেপ্ট, ট্যাব আর ভিউ পেজ একসাথে তো একটা লেয়ার অ্যাক্টিভিটির মধ্যে রাখা হয় না, হয় ট্যাব রাখবেন নাহলে ভিউ পেজার রাখবেন। আপনি যদি কোনো জায়গায় ভিউ পেজার ইউজ করেন, সাধারণত ইউজার যে ওই সকল অ্যাপ্লিকেশনে কিন্তু ট্যাব ইউজ করে না, ট্যাব ইউজ করলে শুধু ট্যাব, কারণ দুইটা আলটিমেটলি একই ধরনের কাজ করতেছে। যেটাতে আপনি ক্লিক করবেন ওই ফ্র্যাগমেন্টে ভিজিবল অবস্থায় থাকবে। ফেসবুক চেক করলো, ফেসবুক কিন্তু সবগুলা ওই ভিউ পেজারই করছে, ট্যাব করে নাই তো, ওটা ভিউ পেজারই। ভিউ পেজার যেগুলো থাকে ধরেন আপনার ফেসবুকের ক্ষেত্রে যেরকম ধরেন এখানে হোম আইকন আছে, এখানে ধরেন ফ্রেন্ডের যে আইকন এটা, তারপরে আর কি চারটা অপশন থাকে না, নোটিফিকেশন তো একদম লাস্টেরটা, এই দুইটার মাঝখানে একটা কিছু আছে মেসেজ হ্যাঁ, তারপর ধরেন এই নোটিফিকেশন, এই অংশটা আমার ফিক্স। আমি যদি এই পোর্শনে এভাবে খেয়াল করি, তো আমি কিন্তু এভাবে সোয়াইপ করেও জিনিসটা চেঞ্জ করতে পারতেছি, আর যখন এটাতে ক্লিক করি তখন চেঞ্জ হতেছে। ট্যাব আর ভিউ পেজার কিন্তু একসাথে ইউজ করে না, ভিউ পেজারটা এরকম, ভিউ পেজারের উপরে যে টাইটেলটা থাকে আপনি যদি ক্লিক করেন তাহলে তো চেঞ্জ হবে। আচ্ছা না দুটো একসাথে কাজ করে। ট্যাবও দিল, সোয়াপও দিল। হ্যাঁ ফাইবার ওই এই যে স্যার সুইচ ব্যবহার করে ট্যাব না ওইটাই ভিউ পেজার, কোনটা মানে ভিউ পেজারে ওই যে হেডলাইনের টাচ করেও করা যায়, আবার এটা ট্যাবে আছে এটা ভিউ পেজার দেখেন না, ফ্র্যাগমেন্ট না এটা ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট দিয়ে তো করে, ফ্র্যাগমেন্ট ছাড়া তো এটা করতে পারবেন না, কারণ দেখেন এই জিনিসটা যে ফিক্স, নিচে তো শুধু চেঞ্জ হচ্ছে। তো এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে আপনি তখন ফ্র্যাগমেন্টটা ইউজ করবেন না। মানে কথা হলো আপনার লেআউটের মধ্যে একটা নির্দিষ্ট অংশ ফিক্স আছে, বাকি কোনো একটা জায়গায় আপনার কনস্ট্যান্টলি অন্য একটা ইভেন্টের মাধ্যমে চেঞ্জ করতে হচ্ছে, তখনই ফ্র্যাগমেন্টটা আসবে আর কি। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট ইউজ করা যায়, যেমন ডায়ালগ ফ্র্যাগমেন্ট আছে, আরো বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট আছে। কথা হলো বেসিক ফ্র্যাগমেন্টে ট্রানজেকশন আর ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করার মেকানিজম এগুলাই, আর কাজ করার সময় বিভিন্ন সময় দরকার অনুযায়ী ফ্র্যাগমেন্ট ইউজ করবেনই। আর ফ্র্যাগমেন্ট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই জিনিস করতে পারেন। ফেকটা কি বুঝিনে এটা এফেক্ট আর কিছু না। কোনটা হ্যাঁ, এর আপনি যদি দেখেন এটা একটা ইন্টিজার ভ্যালু ছাড়া আর কিছু না। তো এখানে কথা হলো ট্রানজেকশনটা এত ফাস্ট হয়েছে এটা বোঝা যায় না।
স্লো মোবাইলে আপনার যখন ট্রানজিশনটা হবে বা আপনার ইমুলেটরটা যদি কোনো কারণে স্লো হয়ে যায় তখন টের পাবেন যে একটা হঠাৎ করে ফেড হয়ে গেছে আর একটা আসছে। ফ্রেগমেন্টে আমি ডাটা দেখাবো, হ্যাঁ সেক্ষেত্রে আমার কাজগুলো বসে করতে হবে। মানে ধরেন যে কোনো ডাটা ফ্রেগমেন্টে সব কিছু করতে পারবেন। আমি ডাটা ওখানে নিয়ে আসতেছি। হ্যাঁ আমি এখানে ফ্রেগমেন্ট 2 ছিল, 3 ছিল, 1 2 3। ডাটা কি ডাটাবেস থেকে? হ্যাঁ, database। কেন ফ্রেগমেন্ট থেকে আমি ডাটাবেস আনতে পারি না? কারণ ডাটাবেস থেকে ডাটা আনার জন্য তো আমার অ্যাক্টিভিটি দরকার নেই, আমার শুধু ডাটাবেসের যে মেথডটা আছে ওই মেথডটা কল করার দরকার। সেক্ষেত্রে ফ্রেগমেন্টের জন্য আলাদা যে ক্লাসটা আমি ডিক্লেয়ার করছি ওখান থেকে ওখানে কাজ কোনখানে? করতে হবে। এই যে আমরা যে যে আলাদা ক্লাস করছি ওখানে নরমাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেরকম আমরা ভিউ কম্পোনেন্টগুলো ডিক্লেয়ার করে এডিট টেস্ট থেকে ভ্যালু নিলাম বা এডিট টেস্টে ভ্যালু সেট করে দিলাম, অ্যাক্টিভিটিতে যা করা যায় ফ্রেগমেন্টে সব কিছু করা যাবে, কিন্তু কিছুটা একটু কমপ্লেক্স আছে আর কি। যেমন এখানে তো কন্টেস্ট পাইতে অনেক সময় সমস্যা হয়, আরো বিভিন্ন জিনিস কোড করে ইয়া করতে হয়। স্পেসিফিক ফ্রেগমেন্টের জন্য আমি একটা এক্সএমএল ফাইল ডিক্লেয়ার করে আসি। হ্যাঁ অবশ্যই, ওখানে আমি যেই কম্পোনেন্ট দেই তাই কাজ করবে, HTTP আবার অ্যাডাপ্টার সেট করে সব কিছু করতে হবে, কোনো সমস্যা নেই। মানে কথা অ্যাক্টিভিটিতে আপনি যা করতে পারেন সব কিছু করা যায়। নর্মাল আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওগুলা যদি স্যাম্পল দেখেন যে ভাইবার বলেন ইয়া বলেন, তো এখানে কন্ট্যাক্ট লিস্টগুলো আছে না, তো ওগুলো তো লিস্ট ভিউতে দেখা গেছে। তো ফ্রেগমেন্টে যদি দেয় তাহলে তো ফ্রেগমেন্টের লিস্ট ভিউ তাহলে তো পসিবল অবশ্যই, না হলে দিতে পারতো না। ফ্র্যাগমেন্ট তো তিনটা এখানে, আমি যদি ফ্র্যাগমেন্ট এ থেকে বি তে কোনো ডাটা পাঠাতে চাই এটা হ্যাঁ অ্যাক্টিভিটি দিয়ে পাঠাতে হবে, ফ্রেগমেন্ট থেকে অ্যাক্টিভিটি কাছে পাঠাবেন, অ্যাক্টিভিটি রিসিভ করে ভ্যালুটা পাঠিয়ে দিবেন। মানে পাঠানোর সময় তো আমার একটা কি দিয়ে পাঠাবো, তো অ্যাক্টিভিটির কাছে যখন অ্যাক্টিভিটি ধরে ইনিশিয়াল স্টেজে বা কোন একটা স্টেজে আপনি এটা রিসিভ অবস্থায় থাকবেন। ফ্র্যাগমেন্ট থেকে অ্যাক্টিভিটিতে ডাটা কি আমি ওই আগের ইন্টেন্ট দিয়েই পাঠাবো? হ্যাঁ ইন্টেন্ট দিয়ে কি পাঠাবো? না না, এখানে বান্ডেল দিয়ে পাঠাতে হবে। আচ্ছা ফ্রেগমেন্ট থেকে ফ্রেগমেন্টে পাঠানো যায়, আপনারা নেটের সাহায্যে দেখলেই পাবেন। মানে এখানে আর্গুমেন্ট আকারে ভ্যালুগুলো পাঠানো হয় আর কি, আর্গুমেন্টের মাধ্যমে। ইন্টেন্টটা তো আমরা কিভাবে পাঠাই, পুট এক্সট্রা দিয়ে, এখানে বান্ডেলের মাধ্যমে আর্গুমেন্ট দিয়ে পাঠানো হয়। সেম একই প্রসেস, কি ভ্যালু পেয়ার। আপনি নেটে সার্চ দিলে পাবেন যে ফ্র্যাগমেন্টে কিভাবে ডাটা ট্রানজাকশন করে। ফ্র্যাগমেন্টে ফ্র্যাগমেন্ট পাঠায় না, ও পাঠায় অ্যাক্টিভিটির কাছে। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আমি আমার কোশ্চেন থেকে রিপিট করব। হ্যাঁ বলেন। আমরা যদি লিস্ট অথবা ভিউ দিয়ে ডাটাগুলো সেভ করতে চাই, হ্যাঁ তখন আমরা অ্যাক্টিভিটি ক্লাসে যেভাবে আমরা অ্যাডাপ্টার সব সেম, কোনো কিছু পার্থক্য নাই, শুধু আমার একটাই চেঞ্জ হতেছে, তার কাছে তো আমার কন্টেস্ট পাঠাতে হয়, ওখানে কন্টেস্টটা অন্যভাবে পাঠাতে হবে আর কি। যেমন গেট বেস কন্টেস্ট বা গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট দিলে তো আমি ফ্র্যাগমেন্ট ক্লাসে কন্টেস্ট পাবো না, ফ্র্যাগমেন্ট ক্লাসে কন্টেস্ট পাইতে হলে গেট অ্যাক্টিভিটি লিখতে হবে, গেট অ্যাক্টিভিটি লিখে আপনি পাস করে দিবেন, তাহলে তো হইতেছে। আমার প্যারামিটার আকারে কন্টেস্ট পাঠানো দরকার, যে কোনোভাবে হোক আমি কন্টেস্টটা যদি নিতে পারি তাহলে পাঠাতে তো সমস্যা নেই। আর অ্যাডাপ্টার ক্লাস ইউজ করার জন্য আমাদের শুধু অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট তৈরি করে ওখানে কনস্ট্রাক্টরের মধ্যে যে ভ্যালুগুলো রিকোয়ার্ড ওই ভ্যালুগুলো পাঠালেই তো সে কাজ করবে। আর আমি ফ্রেগমেন্ট থেকে পাঠাই বা অ্যাক্টিভিটি থেকে পাঠাই, ওটা তো ইস্যু না। অ্যাক্টিভিটি থেকে যদি আমি ফ্রেগমেন্টের কাছে পাঠাই, ফ্রেগমেন্ট থেকে আবার অ্যাডাপ্টারের কাছে পাঠাই দিলে বা সোর্সের কাছে পাঠাই দিলে আপনি ঘুরে ফিরে যা কিছু করতে সবই করতে পারবেন, কারণ আলটিমেটলি দরকার তো নাই। আলটিমেটলি আমার ফ্রেগমেন্টের অবজেক্ট তো ক্রিয়েট করাই লাগে। হ্যাঁ, তা ফ্রেগমেন্টে যেহেতু আপনি কাজ করতেছেন ফ্রেগমেন্ট থেকে আপনি করেন সব কিছু, ফ্রেগমেন্টে তো সব মেথড অ্যাক্সেস করতেই পারে, এটা তো সমস্যা নেই। হ্যাঁ এখানে স্টার্ট ফ্র্যাগমেন্ট আর বিগিন ফ্র্যাগমেন্ট এই দুটো কি করতেছে? কই বিগিন ফ্রেগমেন্ট? উপরে উপরে। হ্যাঁ, বিগিন ট্রানজাকশন এবং স্টার্ট ফ্র্যাগমেন্ট শুরু এই দুটোর মধ্যে পার্থক্য। স্টার্ট ফ্রেগমেন্ট এটা তো ওই স্টার্ট ফ্রেগমেন্টের অবজেক্টটা, এটা তো নামটা লিখছি এই জন্য, এটা তো এটার আলাদা কোনো ফাংশনালিটি নাই। তা একটা আমার ফ্রেগমেন্ট যদি আমার রিপ্লেস করতে হবে অ্যাড করতে হবে, ওটার অবজেক্ট তো লাগবে, আমরা ওটা দিয়ে অবজেক্ট তৈরি করলাম শুধু। আর বিগিন ট্রানজিশন হলো ট্রানজিশন, ধরেন রিপ্লেস, অ্যাড, রিমুভ, মানে ফ্র্যাগমেন্ট সরানো বা নতুন ফ্র্যাগমেন্ট অ্যাড করা বা ফ্র্যাগমেন্টের যত প্রকার ট্রানজিশন কাজ আছে আপনার ওটা যদি করতে হয় এই বিগিন ট্রানজিশন করার পরে করতে হবে, আগে করতে হবে, আগে করতে পারবেন না। স্টার্ট করার জন্য স্টার্টটা হচ্ছে কি মানে না কই, আচ্ছা দাঁড়ান আমি আপনার বলি, এটার সাথে ফ্র্যাগমেন্টের কোনো রিলেশন নাই, এটা শুধুমাত্র আমি একটা ফ্র্যাগমেন্ট ক্লাস ইউজ করতে চাইছি, এটা তো আমাদের একটা মানে ক্লাস, এটা একটা ক্লাস আছে, ক্লাসের অবজেক্ট, ক্যালকুলেট স্যার। মানে ফ্র্যাগমেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটার নাম যদি অন্য একটা থাকতো তাহলে আমরা ওই নিউ দিয়ে ওটা তৈরি করতাম। জি স্যার, বুঝতে পেরেছি।